তাহলে ক্ষুদ্র গ্রহ লেখা আছে অ্যাস্টেরয়েডস, ঠিক আছে? এখান থেকে তোরা একটা দুটো ইংলিশ শিখতে পারিস। অ্যাস্টেরয়েডস মানে ক্ষুদ্র গ্রহ। এই ক্ষুদ্র গ্রহ কার কার মাঝে আছে? বৃহস্পতি আর মঙ্গলের মাঝে, মানে মঙ্গল আর বৃহস্পতি মাঝে আছে, ঠিক আছে? এবং এদেরকে খালি চোখে দেখা যায়, ছোটো ছোটো আকাশের কিন্তু যে সূর্যকে পরিক্রমা করে ও ক্ষুদ্র গ্রহ। তো এটা বলছে তো পৃথিবীকে পৃষ্ঠপথ কোথায় লেখা আছে খালি চোখে দেখা যায়। হ্যাঁ, যেটা হচ্ছে ক্ষুদ্র গ্রহের মধ্যে একটা নাম হচ্ছে ফোর বেস্টা, ঠিক আছে? তো ফোর বেস্ট দেখ ওইটাতে আছে রেড লাইনের সেকেন্ড নাম্বার অ্যারোতে। যদি না পাস না ওই জিজ্ঞেস করবি, নাহলে না ওই প্রথম লাইনটা হারিয়ে তারপর খুঁজতেই রয়ে যাবে, এরকম হবে। পেজ নাম্বার 118 118 পাতার। বুঝতে পেরেছি সবাই? তারপর নেক্সট যেটা বলছে যে ক্ষুদ্র গ্রহ, তো ওই ক্ষুদ্র গ্রহের মধ্যে একটা গ্রহ হচ্ছে ফোর বেসটা, যেটাকে খালি চোখে দেখা যায়, ঠিক আছে? দেখো আচ্ছা দেখো নেক্সট হচ্ছে দেখ ধূমকেতু। ধূমকেতু ইংলিশে জানতে হবে কমেট, COMET। বাট আমি বলবো তোরা না হিন্দিতে শেখার চেষ্টা কর, যারা জিডি দিবি ওদের কিন্তু সুবিধা হবে। এমনি তো তোকে এই জিডি দে না দে, তোকে এই রিসেন্টে এই অংশটা পড়তে হবে। বাকি বইগুলোতে অন্য ভালোভাবে সাজানো নেই এত, এবং এদের ঠিকঠাকভাবে দেওয়াও আছে। যে বইগুলো অন্য বই থেকে ভালো থাকে কারণ অন্য বই থেকে পড়ে, আর এটা এর থেকে ভালো অন্য কোনো বইগুলো দেওয়া নেই। পেজ বোঝাই পেজ 118 ধূমকেতু, ঠিক? তো ওখানে তাই লেখা আছে যে এই যে ধূমকেতু, এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওর নাম হচ্ছে হ্যালির ধূমকেতু। এটা আমরা আগেও পড়তাম 3, 4, 1, 8, 9-এ। 76 বছর পর পর দেখা যায় হ্যালির ধূমকেতু। তো এটা কত সালে লাস্ট দেখা যায়? 1986 সালে। আবার দেখা যাবে 76 মানে 2062 সালে। এইটা কোশ্চেনটা আসে যে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 76 বছর। এবং লাস্ট কবে দেখা যায় এটাও কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। এবং কবে দেখা যাবে? 2062-তে দেখা যাবে। লাস্ট এসেছিল 1986। হ্যাঁ বল, পেজ নাম্বার 118 118। পেয়েছিস? আরে শোন তো, ওইটা না হিন্দি ভার্সনটা, যদি বাংলা ভার্সন আসবে 118 কথা। ওকে, এবার দেখ পেজ নাম্বার 119 করে দেয়। হ্যাঁ, 18টা ওই একটাই ছিল, ধূমকেতু ছিল যেটা বললাম, ওইটুকু ইম্পর্টেন্ট ছিল। নেক্সট 119 পেজ নাম্বার, কেউ না পেলে বলবি। হ্যাঁ, ওখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই যেটা হচ্ছে পেরিহিলিয়ন বা অপসর লেখা আছে, যেটা আমরা বলতাম কি অনুসূল অবস্থান আর অপসূল অবস্থান। তো অ্যারো নাম্বার 3 মানে 3 নাম্বার অ্যারো যদি পেয়ে গেছিস, ওইগুলো যে পৃথিবী সূর্য থেকে পরিক্রমা করতে যখন দীর্ঘপৃথিবী কক্ষপথে जिसके एक प्रकार सूर्य होते हैं तब पृथ्वी सूर्य का अधिकतम
অত্যধিক পাস হতি হ্যাঁ, মানে পৃথিবী যখন সূর্যের সব থেকে কাছে চলে আসে ঘুরতে ঘুরতে, মানে বলেছি তো বৃত্তটা একদম ওই গোল বৃত্ত না, এইরকম হবে চ্যাপটা এইখানটা, তো যখন সামনে চলে আসে তখন বলছিল যে অনুসুল অবস্থান বাংলাতে বলি, তখন 14,70,00,000 কিলোমিটার, ঠিক আছে। দূরত্বটা ইম্পর্টেন্ট, দূরত্বটা আছে 14.70 করোড়, মানে 14,70,00,000 কিলোমিটার, আগেও পড়েছিস কোথাও না কোথাও ভূগোলে। আর অপসুল কাকে বলছে? অ্যাপিহিলিয়ন, ওটা হচ্ছে 15,20,00,000 কিলোমিটার, মানে যখন সব থেকে দূরে চলে যায়। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এর মধ্যে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ বল কিছু বলছিস? আচ্ছা 21, আমি কখনো পড়েছিলাম 15,20,00,000 কিলোমিটার কখনো, এবং ওটা ওদের বইয়ে ছাপাও ছিল, যাই হোক 21 দেখিনি, আমি নিজের মন থেকে বললাম, মানে মুখস্থ হয়েছিলাম, চলবে। বাট অপশন এরকম থাকবে না যে 15,20,00,000 15,20,00,000 এরকম থাকবে না, অনলি এগুলো 15,20,00,000 থাকবে, না হয় 15,20,00,000 থাকবে, তারপর ডাইরেক্ট বলতে 15,30,00,000 40 কোনো কিছু দিয়ে দেবে, মানে এগুলো 1-2 হিসাবে এগুলো দেওয়া হবে না। নেক্সট, আচ্ছা অক্ষাংশ সম্বন্ধে ইম্পর্টেন্ট হচ্ছে বিষুবরেখার উত্তর ভাগটাকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ ভাগটাকে দক্ষিণ গোলার্ধ। বিষুবরেখা বলেছিলাম এই মাঝ বরাবর, এর একদম উপরটা উত্তর গোলার্ধ, নিচেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর নেক্সট উপরে যেটা হচ্ছে দুটো অক্ষাংশের মধ্যে কত গ্যাপ থাকে, দূরত্ব 111 কিলোমিটার, এটা ইম্পর্টেন্ট বলে। আর নেক্সট দেখ ওইটা ওই লাস্টের দিক থেকে যে অ্যারোটা দেওয়া আছে ওখানে যে এটা আমি ওই নিচে লাইনে দাগ দেওয়া আছে ব্লু কালারের, ওইটা আসলে সবাই পেয়েছিস। নেক্সট পেজ নাম্বার 120, পেয়েছিস 120 তারপরে সাজানো আছে পেজগুলো। মন্দিরের বাইরে পেয়েছিস, তুই পেয়েছিস কিনা কাউকে পেয়েছিস? তারপরেটাই তো দেখ ওখানে পেয়েছিস, তুই পেয়েছিস? এক কাজ করো, আমি বলছি হিন্দিতে চলতে দে, ঠিক আছে? আমি তেমন নয় যে পুরোটা বাংলাতে বলছি, বাড়িতে ওটা তো তোর ট্রান্সলেট করা রয়েছে, বাড়িতে দেখে নিস ট্রান্সলেট করে, কারণ এই স্টার্টিং হচ্ছে আবার স্টপ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। খুব একটা কঠিন তো নয়, আমি তো বাংলাতে বলছি, আই তো বিপিনও নেই, আমি তো বাংলাই বলবো, ছেড়ে দে বারবার তুই, আমি বলছি হিন্দিটাই বেরো সবাই, আমি আজ বিপিন নেই তো আজ পুরো বাংলাতেই বলছি। হ্যাঁ হিন্দিটা করে দিলে পেজ নাম্বার 120 বের করো সবাই। স্টার্টিং এখন লেখা আছে যে 33.5 ডিগ্রি উত্তর অক্ষাংশটাকে বলছে কর্কট ক্রান্তি রেখা এবং 33.5 ডিগ্রি দক্ষিণ রেখা মকর ক্রান্তি রেখা, আমি জানতাম আগেও এটা, ঠিক আছে। আর নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যেটা হচ্ছে 1 2 3 4 5 নাম্বার অ্যারো, ফার্স্টে দেখি 5 নাম্বার অ্যারো, যেটা হচ্ছে কর্কট সংক্রান্তি, সেটা হচ্ছে 21শে জুন সূর্য কর্কট রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই জন্যকে কর্কট সংক্রান্তি বলা হয়। এই দিনে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন, তাহলে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন 21 জুন, মানে আমরা উত্তর গোলার্ধে আছি এবং 21 জুন কিছুদিন আগে চলে গেল, তো সেদিন ছিল উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন, হয়তো দিনটা হয়তো দেখা হয়তো 13 ঘন্টা 14 ঘন্টা ছিল এরকম ব্যাপার। স্টার্টিংতে এখন বোধহয় 4টার সময় সকাল হয়ে যায়, মোটামুটি 4টে 4:30, আর সন্ধ্যা হচ্ছে প্রায় 7টার সময়। তো যাই হোক ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 21 জুন, এটা আসে কোশ্চেন এবং কনফিউজ হয় এবং ভুলে যায় সবাই, কারণ 21 জুনটা মনে থাকে না, কারণ 21 জুন কয়েকটা আছে এখানে, 21 জুন 23 সেপ্টেম্বর, হ্যাঁ তারপরে 22 ডিসেম্বর, তারপরে একটা মার্চ আছে, তো আগে পড়বো ব্যাপারগুলো ক্লিয়ার হবে। মোট কথা এটা এইভাবে মনে রাখতে হবে, আমরা উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে কম থাকে, মে জুন মাসে গ্রীষ্মকাল থাকে, গ্রীষ্মকাল মানে দিন বড়,
তো সব থেকে বড় দিন হচ্ছে ওই 21 জুন। জুন মাস তো গ্রীষ্মকালেই চলছে না, এইভাবে মনে রাখতে পারিস। নেক্সট মকর সংক্রান্তি। যেমন উত্তর গোলার্ধে দিনটা বড় হচ্ছে, সেরকম দক্ষিণ গোলার্ধেও কখনো দিন বড় হয়, ওটা হচ্ছে 22 ডিসেম্বর। আচ্ছা আমরা কত ডিসেম্বর মানাই? 25 ডিসেম্বর মানাই, তাই না? এই আমরা এদিকে বড়দিন হিসাবে, বাট এটা দক্ষিণ গোলার্ধে বলেছে, মানে ওই অস্ট্রেলিয়া দেশ ওদের ওখানে পূর্ণ হয়, ওখানে 22 ডিসেম্বর সব থেকে বড় দিন থাকে ওখানে। তাহলে দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন হচ্ছে 22। দক্ষিণ গোলার্ধ মানে পৃথিবীর অর্ধেকের উপরে ভাগটা উত্তর গোলার্ধ, অর্ধেকের নিচের ভাগ দক্ষিণ গোলার্ধ। এই অর্ধেকের উপর ভাগে যেগুলো থাকে ভারত সময় আরও দেশগুলো, উত্তর, হ্যাঁ হ্যাঁ, এশিয়া, ইউরোপ, এইসব, সেই দিন হচ্ছে দক্ষিণ গোলার্ধে মকর সংক্রান্তি বলে। হ্যাঁ, এবং মকর চান আমরা কখন করি তাহলে? মকর স্নান বলে না, যাই না তো। মোট কথা, হ্যাঁ এটা মনে রাখার জন্য একটা মনে রাখতে পারিস যে মোট কথা এই যে মকর সংক্রান্তি, হাসবি না, মকর সংক্রান্তি জেনে আমরা ঠান্ডার সময় মকর চান হয়, তাই না? তো ঠান্ডার সময় মানে ঠান্ডার দিকে যে টাইমটা হবে, তাহলে মকর সংক্রান্তি কবে নম্বর দিন হচ্ছে মনে রাখার জন্য বললাম, ডিসেম্বরে, 22 ডিসেম্বর। আচ্ছা নেক্সট, এবার হচ্ছে যে জলবিষুব আর মহাবিষুব, দুটো ডেট আছে আবার, মানে 23 সেপ্টেম্বর এবং 21 মার্চ, এই দুটোতে পৃথিবীর মধ্যে দিন রাত সমান হয়, ঠিক আছে? 23 সেপ্টেম্বর আর 21 মার্চ। তাহলে প্রথম কথা হচ্ছে যে 21 জুন যেটা, ঠিক আছে, এই গ্রীষ্মকাল, এই সময় উত্তরকালের সবথেকে বড় দিন, দক্ষিণের সবথেকে বড় দিন হচ্ছে 22 ডিসেম্বর। আচ্ছা, এই জুনের কিছুদিন আগে কি ছিল, একটু ঠান্ডাকাল ছিল, ওই যখন ফেব্রুয়ারি মার্চ চলছিল, ঠিক আছে? তো ওই ঠান্ডাকাল শেষ হয় আর গরমকাল শুরু হয়, তখন কি হয়, মানে প্রায় দিনটা রাতটা অর্ধেক হতে শুরু করে, এখন দিনটা বেশি হয়ে যায়, রাতটা ছোট হয়ে যায়। কিন্তু এর 3 মাস আগে তো মোটামুটি দিন রাত প্রায় সমান হচ্ছিল। তার মানে সেই সময়টা কোন মাস চলছে? মার্চ মাসের সময় চলছে, তাহলে ওটা সময় হচ্ছে যে 21 মার্চ, ঠিক আছে? 21 মার্চ, তাহলে দিন রাত্রি সমান হচ্ছে। আরেকটা কখন সমান হবে? এখন দেখ, এখন কি চলছে, জুন চলছে, দিন বড় হচ্ছে, কিছুদিন পর আস্তে আস্তে শীতকাল আসবে, জুলাই আগস্ট সেপ্টেম্বরে তখন আস্তে কি হবে, যখন সেপ্টেম্বর হবে তখন দিন রাত প্রায় সমান হতে থাকবে। সেপ্টেম্বরের 23 তারিখে তখন আবার একটা দিন রাত সমান হচ্ছে। তাহলে 23 সেপ্টেম্বর আর 21 মার্চ, এই দুটোতে, হ্যাঁ 21 মার্চ 23 সেপ্টেম্বর, গোটা পৃথিবীতে দিন রাত সমান হয়। এটা এমন নয় যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, তখন গোটা পৃথিবীর দিন রাত সমান হচ্ছে, ঠিক? আর 23 সেপ্টেম্বরটাকে বাংলাতে বলে এই জলবিষুব, আর 21 মার্চে মহাবিষুব। যে কোনো একটা মনে রাখলে আরেকটা এমনি মনে যাবে। 23 মার্চে জলবিষুব, মহাবিষুব। আচ্ছা, সূর্যগ্রহণ আর একটা চন্দ্রগ্রহণ। তাহলে সূর্যগ্রহণ হয় যখন কি বলছি, সূর্য এবং পৃথিবী মাঝে চাঁদ চলে আসে। তো সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে এলে কি হবে? পৃথিবীর লোকরা সূর্য দেখতে পাবে, এটাই হবে। এটাই যদি সূর্য হয়, এই হাত যদি পৃথিবী হয়, এই দুনিয়ার মাঝখানে যদি চাঁদ চলে আসে, তাহলে পৃথিবীর লোকরা সূর্য দেখতে পাবে না, পৃথিবীর কিছু লোক দেখতে পাবে না, কিছু লোক দেখতে পাবে। তো যেটা দিয়ে দেখতে পাচ্ছে না, ওরা কি বলে সূর্যগ্রহণ, মানে সূর্য দেখা যাচ্ছে না, তো সেইটুকু। আর চন্দ্রগ্রহণ কখন হয়ে যাবে? পৃথিবীর চারে, হ্যাঁ দাঁড়া আমি সূর্যগ্রহণ কখন হবে? যখন মাঝখানে একদম চাঁদ চলে আসবে।
জরুরি নয় যে পুরো পৃথিবীটা যেখানে এরকম ভাবে থাকে, মানে এইটুকু জায়গার মধ্যে হয়তো দেখা যাচ্ছে না চাঁদটাকে, তো ওরা বলে মানে সরি সূর্যটা দেখা যাচ্ছে না, সূর্য গ্রহণ। আর অবশ্যই পৃথিবী বড়, যে বড় তার চারিদিকে ঘুরে। এবারে সূর্য চারিদিকে দেখা মানে সূর্য নিশ্চয় বড়, আর সূর্য সবাইকে নিয়ে আবার ওই ছায়াপথ যেটা হচ্ছে কি বলছিলাম দুগ্ধ মেঘলা বা ওটার এই আরটা কি নাম বলছিলাম, মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে বা দুগ্ধ মেঘলা। আর যখন এইটা কি বলে চাঁদ, আর যখন চাঁদটা এরকম ঘুরছে তো পৃথিবীর চারিদিকে, চাঁদ যখন এই সাইডে চলে আসবে ঠিক আছে, তখন কি হচ্ছে হ্যাঁ যখন চাঁদটা পৃথিবী এই সাইডে চলে আসছে তখন কি হচ্ছে সূর্যের আলোটা চাঁদে পড়ছে না, তখন পৃথিবীর লোকরা দেখতে সূর্যকে দেখতে এই চাঁদকে দেখতে পাবে। মানে তখন কি হবে সূর্যটা এই সাইডে, সূর্য এক সাইডে হচ্ছে ঠিক আছে, আর পৃথিবী মাঝখানে থাকবে আর চাঁদ থাকবে এই সাইডে। এবারে বলতে পারছি চাঁদ তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাই না, আমি যদি লাইট নিভিয়ে দিই কেউ কাউকে দেখতে পাবে এখানে? অবশ্যই কোনো দিকে লাইট আসতে হবে না তাই না, দেখতে পাবে না, কিন্তু রয়েছে তো সবাই এখানে, এরকম ব্যাপারটা এই সাইডে থাকে দেখতে পায় না। কেন পেতে পায় না? কারণ এই লাইটটা এটা আড়াল করে দেয়, মানে আছে তো সব সময় আছে তো, কিন্তু সূর্য এখানে আছে বাট কে আড়াল করে দিচ্ছিল। তো হ্যাঁ বল চাঁদটা হ্যাঁ থাকে। দেখ আমরা না কোনো ডিটেলসে যাবো না, জাস্ট যেটুকু আমার দরকার, ডিটেলসে আমিও জানি না ঠিক আছে, কিন্তু যতটুকু দরকার অতটুকু আমি ঠিকঠাক জানি। তো ডিটেলস যাওয়ার দরকার নেই, অনলি যারা জিওগ্রাফি নিয়ে পড়ে ওরাই 3 বছর কলেজে পড়ে, তারপর 2 বছর MA, তারপর PhD করে 2-3 বছর 4 বছর, ওখানে আবার বিএড, মানে 17 ওই টোটাল বোধহয় আলাদা করে 10 বছর ধরে শুধুমাত্র জিওগ্রাফি নিয়ে পড়ে, তারপর পড়ায়। তো শুধুমাত্র জিওগ্রাফি জানবি, আবার জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে হয়তো 25 নাম্বার মধ্যে 4 নাম্বার কিংবা 5 নাম্বার। 5 নাম্বারের জন্য যদি আমি এসে 6 মাস খেটে দিলাম, তাহলে আমি যখন আমি পড়াশোনা করছি কিন্তু আমার ওটা টেকনিক্যালি ঠিক হচ্ছে না। 6 মাস তুই পড়ে দিলি যেটা কিন্তু 4 নাম্বার আসবে, বাকি এটা 96 নাম্বার ওটা তুই ছেড়ে দিচ্ছিস, মানে সবগুলো নিয়েই চলতে হবে। এবং ওখানেও দেখতে হবে যে ওর মধ্যে কোনটা বেশি আসছে, যতটুকু আছে আমি ততটুকু পড়বো, এক্সট্রা আমিই বা পড়বো কি জন্য, যেখানে আমার কাজে লাগবে। আমি চাইলে এগুলো ঘাটতে পারি, তোরা চাইলে এগুলো অ্যাডভান্স হলে শিখতে পারিস, বাট সবাই সমান নষ্ট। তো জাস্ট এইটুকুই দরকার হয় এখানে। মাঝখানে পৃথিবী চলে এলে চাঁদকে দেখা যাবে। নেক্সট এখানে একটা ইম্पोर्टेंट লাস্টের লাইনে তাই লেখা আছে চন্দ্রগ্রহণ হামেশা পূর্ণিমা কি রাত্রি में ही होता है। চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পূর্ণিমা রাত্রি থাকে সেই সময় চন্দ্রগ্রহণ হয়, এটা ইম্পর্টেন্ট। সব থেকে লাস্টে দেখ চন্দ্রগ্রহণ লেখা আছে, এবং ওখানে লেখা আছে ওই লাস্টের দিক থেকে 3 নম্বর লাইন, লাস্টের দিক থেকে 3 নম্বর লাইন কোথায় পেয়ে গেছিস? না পেলে বলবি হ্যাঁ, পেয়েছিস মন্দিরে জিজ্ঞেস করছিস। নেক্সট পেজ নাম্বার 121 দাঁড়ান জল। তো পেজ নাম্বার 121 এ ওখানে একটা লেখা আছে অ্যারো নাম্বার, সেকেন্ড নাম্বার অ্যারো, আন্তঃরাষ্ট্রীয় তিথি রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা যেটাকে বলি, বাস একটাই পড়তে হবে।
যে 180 ডিগ্রি দেশান্ত রেখাকে বা 180 ডিগ্রি অপশন দেওয়া থাকবে, 180 ডিগ্রি দেশান্ত রেখাকে কি বলা আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এইটুকুই, এই একটাই লাইন, বাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিথি রেখা, যেটা অন্তরাষ্ট্রীয় তিথি রেখা রয়েছে না, ওইটাই। নেক্সট এখানের মধ্যে না অন্তরাষ্ট্রীয় তিথি রেখা যেখানে লেখা আছে ওখানে দেখ ওই প্যারাগ্রাফেরই একটা ইংরেজি দুটো কথা লেখা আছে। ওর জাস্ট একটা লাইন আগে দেখ লেখা আছে জব ইস রেখা কো পূর্ব কি ওর লানতে হয়। ওই রেখাটা পেরিয়ে যখন পূর্ব দিকে চলে যায় তখন কি হয়, একটা দিন যোগ করা হয়, আর যখন ওই রেখাটা পেরিয়ে পশ্চিম দিকে চলে যায় তখন একটা দিন বিয়োগ করা হয়। অন্তরাষ্ট্রীয় তিথি রেখাটা ধর এরকমভাবে আছে। এটা কি বলছিলাম, এটা হচ্ছে ওই কি বললাম একটু আগে, মাঝ বরাবর না বিষুব রেখা পড়ছিলাম, তাই না? আর অন্তরাষ্ট্রীয় তিথি রেখাটা ওপর নিচে, তাই না? এটা পুরো পশ্চিম ভাগ করছে। বিষুব রেখাটা যেন উত্তর দক্ষিণে ভাগ হচ্ছিল, বারোটা দিক পুরো এইরকম হবে। তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে? তো এটা যখন পেরিয়ে কোনো একটা জাহাজ গেল, যখন পূর্ব দিক গেল তখন একটা কী হবে, অ্যাড হয়ে যাবে, ক্যালেন্ডারে অ্যাড করে দেবে। আর যখন গাড়ি এই দিক থেকে এই দিক আসবে, এটা আমাদের তারিখ রেখাটা পেরোলো তখন একদিন মাইনাস করে দেবে। এবারে এইটার ডিটেলস কী জন্য কী না আমার জানা দরকার, জাস্ট এইটুকুই। কিন্তু আমি বলছি এইটা আসবে না, ছাড় এটা পড়তেই হয় না, এটা আসবে না, এত ডিগ্রি দুধের আসবে না। তোদের ওইটুকুই যে অন্তরাষ্ট্রীয় তারিখের ওটা কত 180 ডিগ্রি দেশান্ত রেখা কাছে বা 180 ডিগ্রি দাগে রেখা যেটা বলছে। মানে এইগুলো কি বলছে, অক্ষরেখা, মানে মাঝ বরাবর যে ছিল বিষুব রেখা, অক্ষরেখা, আর এই ওপর নিচে হচ্ছে দ্রাঘিম রেখা, ঠিক আছে? তো ওই মধ্যে 180 ডিগ্রি দ্রাঘিম রেখা, ওটাকে বলছে কি রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা। নেক্সট পেজ নাম্বার 122, একটু সিরিয়াস থাকবি। পেজ নাম্বার 122 দেখ, ওখানে লেখা আছে দেখ বিষুবৎ রেখা, যেটা হচ্ছে প্রথম অ্যারোতেই, মানে প্রথম অ্যারোটাও সেই মাঝখান দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? ওকে, ওই দেখ বিষুবৎ রেখা বা একটু এটা যেটা আমরা পড়লাম বিষুব রেখা, ওইটা আরেকবার দিয়েছে পৃথিবীর মাঝখান দিয়ে যেটা চলে যায়, ওইটা কি বলছে যে ওই বিষুব রেখা, তাই না? এটা হচ্ছে শূন্য অংশ কি অক্ষাংশ রেখা, মানে এর মান হচ্ছে 0, মানে বিষুব রেখার মান হচ্ছে 0। এবং এটা কি করে ওই উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করে একটু আগেই দেখালাম। আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছাড়, এই দুটো টাপ করে বাদ দে। নেক্সট হচ্ছে যে পৃথিবীর মানে ভেতরকে কীরকমভাবে তৈরি, মাটিগুলো কতদূর পর্যন্ত কী আছে না আছে, ঠিক আছে? ওখানে দেওয়া আছে কোশ্চেন। তো আমি এটা তোরা খাতায় লিখে নেয়, যেটা আমি দেখাচ্ছি পৃথিবীর ভেতরের সংরচনাগুলো, এত বড় কিছু না।
তোদের যেগুলো আমাদেরগুলো আরও বেশি ডিটেলস থাকে। তো দেখ তোদের যেটুকু দরকার ওটুকু, এর থেকে ভালো এটা দেওয়া আসে না, এই জন্য এখান থেকে করে দিচ্ছি, বাট খুব বড়ো না, ওই আর্ধেক পাতাই যত সাবজেক্ট তোদের পড়াশোনা না এগুলো সবই আছে, শুধু একটু ডিটেলস আছে। তোরা যখন একটু সিজিএল যদি দিতে যাস তো ওইখানে ম্যাথগুলো আর একটু ডিটেলস আছে, এরকমভাবে যত বড় বড় এক্সাম্পল সলভ করে করবো। আমি এগিয়ে তারপর আসবে, কারণ এখন ভুলে যাবে তোরা। আমরা দেখি করি তাদের বিলাস করে আনসারিং এটা করি তো মানে আমরা না পৃথিবীর এই সব থেকে পৌঁছে যাই, মানে এই সব থেকে উপরের যেটা এইগুলো আমার আছে ঘর বাড়ি তৈরি সব, বাট এর ভিতরে টোটাল কত গভীরতা আছে এটা দেখার দরকার নেই, জাস্ট একটা আন্দাজ দিচ্ছি যে এখান থেকে এত দূর হচ্ছে 2895 কিলোমিটার, এখান থেকে এই এত দূর পর্যন্ত, ঠিক আছে। আবার এখান থেকে এটা হচ্ছে 2220 এত দূর পর্যন্ত, আর এটা হচ্ছে 1250, এগুলো মনে রাখার দরকার নেই, আমাদের মানে মোটামুটি এটা 3004-5 এটা 6-6.5 কিলোমিটার পর্যন্ত ভিতর মিডিলটা, হ্যাঁ বলে তো মানে মানে মিডিলটা মানে ভিতরে গেলে এত পর্যন্ত, এরপরে আবার গেলে মানে হয়তো পার করে অন্য দেশ চলে যাবে। তো এত হওয়ার দরকার নেই, জাস্ট এটা হচ্ছে উপরে দিকে থাকে, এটা হচ্ছে ক্রাস্ট, CRUST, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে সলিড মানে শক্ত থাকে, আর এটি বলছে ম্যান্টেল, MANTL, এইটুকু জায়গাটা ম্যান্টেল বলছে। আর এই গোটা জায়গা হচ্ছে CORE, এই গোটা জায়গা হ্যাঁ MANTL আর CORE কোড আমি বলছি। তো এইখানের মধ্যে যেটা থাকে ম্যান্টেলের মধ্যে, এটা হচ্ছে SIMA সংক্ষিপ্ত রূপ, SI মানে কি সিলিকন, SI হ্যাঁ LICON, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, SIUN বাংলা লিখতে পারিস, ঠিক আছে। সিলিকন আর ম্যাগনেসিয়াম সীমা এই ম্যান্টেল জায়গাটা, ঠিক আছে। মানে যেমন এইটাকে বলছে ক্রাস্ট, এই অংশটাকে বলছে ক্রাস্ট, এই অংশটাকে ম্যান্টেল বলছে, ঠিক আছে। তো ম্যান্টেলে কি থাকে ওই সীমা,
আচ্ছা এইগুলো এক্সট্রা জানা দরকার এক্সট্রা আসবে না তোদের, হ্যাঁ আছে ওটার নাম এখানে হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। চল আমি লিখেছি একটা না অ্যাস্থেনোস্ফিয়ার, ASTHANO SPHERE অ্যাস্থেনোস্ফিয়ার। এই হচ্ছে মাছের জায়গাটা। আর না রাইটিং না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবি। আচ্ছা এইটার মধ্যে কি আছে, নিফে, NIFE, নিফে মানে নিকেল আর ফেরাস, ঠিক আছে। NIFE মানে কি, NI মানে হচ্ছে NI মানে হচ্ছে নিকেল কন্ট্রোসি পাইকার লোড, আর FE মানে ফেরাস বা এটা লোহা বলে বলবো। মানে আলাদাভাবে আমরা যেরকম না মাটির সাথে মিশে থাকে, এবং লোহাও যখন উত্তোলন করা হয় ওই মাটির সাথে মিশে থাকে, ওটাকে আবার রিফাইনারি করে প্রসেস করে কাদা মাটি বাদ দিয়ে ওটার মধ্যে থেকে আবার ওরা ওটা দিয়ে নয়। এবারে দেখা যাচ্ছে যে এইখানটা দেখা যাচ্ছে যে এইখানের মধ্যেও না কোথাও কোথাও কিছু লোহা, মানে এই ব্যাপারটা না লোহা ওপরেও আছে, ঠিক আছে, এত নিচে পসিবল নয়। তো এইখানের মধ্যে কোথাও কোথাও এখানে দেখা যাচ্ছে লোহাগুলো রয়েছে, তো এখানে দেখা যাচ্ছে তেল হয়েছে বা এখানে দেখা যাচ্ছে কয়লা হয়েছে, তখন এখানে কয়লা মানে যা পাবে এখানের মধ্যে হয়ে যায়, এখান থেকে যেতে পারে না, কারণ এখানে প্রচণ্ড গরম এবং এগুলো না এই প্রচণ্ড গরম আর উপরে চাপের ফলে এগুলো হয়েছে এক ধরনের এই লিকুইড অবস্থায় এরকম ব্যাপারটা থাকে। হ্যাঁ কোনটা, ASPHANO অ্যাস্থেনোস্ফিয়ার। আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি অ্যাস্থেনো, অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার। আচ্ছা আমি যেটা বললাম লিকুইড, লিকুইড না ওর জন্য চাপে এটা সলিড ভাবে থাকে, কোনো জিনিস চাপ দিলে ওটা শক্ত হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা সলিড কত জানা দরকার নেই, শুধু এইগুলো সীমা আর নিচে। এবারে এই যে ক্রাশ বা আমাদের মাটির যে স্তরটা আমরা থাকি এইটার মধ্যে কি আছে, শুধু এইটুকুর মধ্যে, এইটুকুটার মধ্যে, এইটুকুটার মধ্যে আছে SiAl মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম। তাহলে লিখছি সিলিকন পদার্থ কোন আর অ্যালুমিনিয়াম, সিলিকন S নিয়ে আর L মানে অ্যালুমিনিয়াম। সেটা কি আছে? হ্যাঁ বল, Fe মানে ফেরাস, তার উপর কি Ni মানে নিকেল, Ni ঠিক আছে। তো ওই স্পেলিংটা কি লিখেছেন, ASPHA হ্যাঁ NO অ্যাস্থেনো SPHERE। নিকল, নিকেল, হ্যাঁ নিকেল, Ni মানে নিকেল। আর কোথায় বল, হ্যাঁ ফেরাস বা লোহা। হ্যাঁ ওটা হচ্ছে সিয়াল মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম। মনে রাখার জন্য ওই একটা এমন কিছু তৈরি করা হয়েছে যেটাতে মনে থাকে, এমনি সিলিকনের মনে হয় ওপরে যে সিয়াল, এমনি তো আমাদের উপরে সিয়াল দেখতে পাওয়া যায়, তো এই হিসাবে সিয়াল সিলিকন আর অ্যালুমিনিয়াম সবই বেশি। আর হ্যাঁ বল বল গোল্ড, অনেক কিছু আমি বলবো, কোথাও কয়লা পাওয়া যাচ্ছে, কোথাও কি পাওয়া যাচ্ছে লোহা পাওয়া যাচ্ছে, কোথাও গোল্ড পাওয়া যাচ্ছে, কোথাও হীরের খনি আছে, হ্যাঁ এরকম ভাবে আলাদা আলাদা যেটা বলছে খনিজ পদার্থ যেটা এখানে আছে, কোথাও তেল আছে, এরকম ব্যাপার।
কি আছে? হ্যাঁ, জলে ওপরের স্তরে রয়েছে আমাদের। বাট আমাদের এই ব্যাপারে আমি কি বলছি যে আমাদের ইউটিউবে আমরা তো ডিগ্রি করছি না, যতটুকু দরকার এটি নিয়ে যদি আমি 8 ঘন্টা লেকচার করি হয়তো এইটা বোঝাবে, বাট এটা থেকে দেখা গেলো 1 নাম্বার হয়ে গেল। যতটুকু আছে ততটুকু আমার করা দরকার, তাই না? বেকার আমি এক্সট্রা খেটে কি করবো? যেটা আমার হ্যাঁ তোর এক্সট্রা তখন খাটবি, যখন জব হতে গেলে তখন মনে হয় খাটবি, তখন আলাদা দিকে ইয়ে করবো। বাট এর আমার যত হয় তত মানে সেই মানুষের মতো তুই আমার যতটা কাজে লাগবে ততটাই বাদ দেবো, বাস এইটুকু। কারণ সিলেবাস থাকে তো সবাইকে আলাদা করে দেখবে মানে ঠকে ব্যাক করা, যেখানে যতটুকু সময় দেওয়া দরকার অতটুকু দিবি, সিলেবাস শেষ হবে। হ্যাঁ, অ্যাস্থেনোস্ফিয়ার স্যার নিচে দুটো পার্ট ভাগ করা হয়েছে, তবুও স্যার কেন ভাগ করা হয়েছে? কারণ দুটো নাম একই জিনিস থেকে। আচ্ছা, কারণ এই ম্যান্ডেলে হচ্ছে যে সীমা মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম আর সিলিকন মিলে থাকে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ওই নিকেল আর ফেরাস থাকে। নিকেল ফেরাস থাকে, কিন্তু নিচের দুটোতেই নিকেল ফেরাস থাকে। হ্যাঁ, দুটোতেই নিকেল ফেরাস থাকে, আর নিচের একদম নিচেরটার নাম আলাদা আছে, আমি লিখলাম না। আর ওইটা নিচে হচ্ছে ওইটা দাঁড়া ইনার ওই যেটা ভাগটা বলছি। কোরটা কি নিচের উপরটা না? নিচের হ্যাঁ। উপর একটা কোর দুটোই বলছে, ছোটর নিচেটা হচ্ছে ইনার কোর বলতে পারি, তাহলে আমি একটা নামটা বলছি, বাট আসবে না ওটা আসবে বলছি না। তো এটা হচ্ছে ইনার কোর, এটা একদম ভেতরে সেটা ইনার মানে মাঝে আছে, ওপর হচ্ছে আউটার কোর। নাম দেখার দরকার নেই, জানার দরকার নেই, সময় নষ্ট হয়ে এখন আসবে মনে করতে চাই। তাহলে এই যে আমাদের পৃথিবীর সব থেকে ওপরের ভাগটা, ওখানে সব থেকে বেশি কি পাওয়া যায় সেটা এখন লেখা হয়নি, সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন, যেটা সিলিকনের সাথে মিশে থাকে, ঠিক আছে? আর নেক্সট অক্সিজেনের পরে কোন জিনিসটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যেটা যে সিয়াল যেভাবে তৈরি হয়েছে মানে সিলিকন, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। ধাতু হচ্ছে সিলিকন, বাট এরকম কোন গ্যাস পাওয়া যায়? অক্সিজেন সবথেকে বেশি পাওয়া যায়, মানে ভূপৃষ্ঠে। তাহলে সব থেকে উপরে হচ্ছে ভূপৃষ্ঠ, ওটাই ইংরেজিতে ক্রাস্ট বলছে, ভূপৃষ্ঠ লিখে ওটা, আমাদের এখানে ভূপৃষ্ঠ। ক্রাস্ট মানে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের উপরিভাগ, ভূপৃষ্ঠ লিখে চলবে। অক্সিজেন হচ্ছে ভূপৃষ্ঠে সব থেকে বেশি কোন গ্যাস পাওয়া যায় মানে অক্সিজেন, ঠিক? আর যদি ধাতু বলে তখন হয়ে যাবে সিলিকন, সিলিকনের পরে কোন ধাতু? অ্যালুমিনিয়াম, ঠিক আছে? তো এটি লেখার ফলে না একটা জায়গার মধ্যে অনেকগুলো দেখা আছে, মানে এগুলো যদি বলতাম পড়াতাম দেখাতাম তো অনেক বড় হয়ে যেত। দেখুন আসবে যে ভূপৃষ্ঠে সব থেকে বেশি কোন ধাতু পাওয়া যায় ভূপৃষ্ঠে, তখন হচ্ছে সিলিকন। কিংবা ভূপৃষ্ঠে সব থেকে বেশি কোন গ্যাস পাওয়া যায়? অক্সিজেন। কিংবা ভূপৃষ্ঠে কি কি ধাতু দিয়ে তৈরি? সিয়াল দিয়ে তৈরি, সিলিকন আর অ্যালুমিনিয়াম, এইরকম। পৃথিবীর সব থেকে ভিতরের অংশটা কি দিয়ে তৈরি? নিকেল আর ফেরাস বা নিকেল আর লোহা। সিলিকন আর অ্যালুমিনিয়ামকে ভূপৃষ্ঠতে পাওয়া যায়। হ্যাঁ, সিয়াল, তাই না? ওখানে দেখ লেখা আছে এবং সিয়াল অ্যাস্থেনোস্ফিয়ার ওইটাই বলছে, অ্যাস্থেনোস্ফিয়ার ওইটাই বলছে না, তারপরে কি গ্যাপ আছে ওই বলছে অ্যাস্থেনোস্ফিয়ার।
এক্সট্রা জানলে পরে মনেও রাখতে হবে, যেটুকু করে দিচ্ছি ওটুকু মধ্যেই চলে আসে। এবং তুই এর আগে 20 বছরের কোশ্চেন নকিতে সব এর বাইরে আসেনি, এটা একটু এক্সট্রা লেখানো হলো। যেটুকু আছে ওই ট্রাস্ট কী কী তৈরি সঠিক বেসিস যেটা পাওয়া যায়, তার ট্রাস্টের ফুলপিস্টের, তারপরে কী পাওয়া যায় সিলিকন ম্যাগনেসিয়াম, সব থেকে ভিতরে এটা হচ্ছে নিকেল আর গ্যাস। হ্যাঁ এই সিলিকন অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে হ্যাঁ সিলিকন ম্যাগনেসিয়াম, হ্যাঁ তারপর হচ্ছে নিকেল আর ফেরাস বা লোহা। না লেখা দেওয়া নেই, এটা আমি লেখালাম এই জন্য কারণ এক ঝলকে দেখা যায় ব্যাপারটা, তো ব্যাপারটা বোঝার জন্য বললাম। তাহলে না এই হাতে করে বলে অনেকটা অসুবিধা হতো, ভাবে নেক্সট পেজ নাম্বার 123 বলে পেয়ে গেছিস। পেজ নাম্বার 123 আগে দেখে না, পরে ম্যাচ করবি কারণ কি হবে না দেরি হয়ে যাবে। পেজ নাম্বার 123 ওকে। তো পেজ নাম্বার 123-তে যেটা হচ্ছে স্থলমণ্ডল 5 নাম্বার দিয়ে রাখা আছে, স্থলমণ্ডল মাঝ বরাবর ঠিক পাতার মাঝ বরাবর কোথায় পেয়ে গেছিস। তো স্থলমণ্ডলে লেখা আছে পৃথিবীর টোটাল 29% কি হচ্ছে স্থল এবং 71% জল, মানে ওই যে ভূপৃষ্ঠে জল আর স্থলের অনুপাত হচ্ছে 3:7। পৃথিবীকে ক্ষেত্রফল জল ক্ষেত্রফল অনুপাত, মানে কতটা জল আছে 3 ভাগ জল, এমনি 3 ভাগ জল 1 ভাগ স্থল, বাট এখানে পৃথিবীর মধ্যে ভূক্ষেত্রফল বা জল টোটাল পৃথিবীর মধ্যে বল। হ্যাঁ ওইটা তো বটেই, যেটা বলছি 3 ভাগ জল মানে জলের ভাগ বেশি স্থলের ভাগ বেশি। আচ্ছা এখানে না তো তাও কিভাবে দাঁড়াবে হ্যাঁ বল চলে যায়। আচ্ছা তোরা বাইকগুলো না চাবি দিয়ে রাখিস তো সবাই, অবশ্যই চাবি দিয়ে রাখবি, হ্যাঁ মানে ভুলিস চাবি দিয়ে, কারণ আমাদের ওই গেটটা খোলা থাকে বাইরে গেট। +1 অনুপাতে সঠিক হবে। এখানে মনে হচ্ছে যে 29টাকে 30 ধরে 3 আর 70%টাকে 7 করেছে, মানে 3:7 করেছে। বাট আমরা যেটা করি ওটা জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল, ঠিক আছে। তো এই কোশ্চেনটা তো আসবে না, 3:7 এটা আসবে না, কারণ এইগুলো মানে না অনলি জল আছে 3 ভাগ, স্থল আছে 1 ভাগ।
3:7টা 29%টাই 30% করে যে 3 আসছে, আর 71টাকে 70% ওর উপরে। বাট এই কোশ্চেনটা আসে না, আসবেও না, অনলি ওই 3 ভাগ জল 1 ভাগ স্থল, ওইটাই যা জানা আছে। নেক্সট এটা ইম্পর্টেন্ট, তাই ওখানে লেখা আছে মাউন্ট এভারেস্ট লেখা আছে, পৃথিবীর পর অধিক সব থেকে উঁচু কোনটা? মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, ওখানে যে লেখা আছে আর সব থেকে গভীর গর্ত হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা গিরিখাত। হ্যাঁ, বলে পেয়েছিস, ওখানে লেখা আছে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা হচ্ছে নেপালে অবস্থিত। ঠিক আছে, হ্যাঁ, পড়বো কোথাও না কোথাও, হয়তো কোশ্চেনে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে শিলা বা যেটা বলছে পাথর, কত টাইপের, তাই না, মানে রক, যেটা আরওসিকে। ওকে, তো পৃথিবীর মধ্যে যেটা হচ্ছে 3 ধরনের, আমরা আগে পড়ছি আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, তাই না। তো আগ্নেয় শিলার মধ্যে কি থাকে, যে এটা মেন ব্যাপার হচ্ছে যে আগ্নেয় চট্টান স্থূল, এটা আগ্নেয় শিলা ম্যাগমা বা লাভা জমে যাওয়ার কারণে এটা তৈরি হয় এইগুলি। হ্যাঁ, মানে নিচে লাভাটা যখন ধর এখানে গলিত অবস্থা থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো অনেক ভূপৃষ্ঠে এসে উপরে জমা হয়, তখন ওটা হচ্ছে আগ্নেয় শিলা। নিচের ওই গলিত জিনিসটাই তো উপরে জমা হচ্ছে, আগ্নেয় শিলার। আগ্নেয় শিলার উদাহরণ কী কী? যেমন গ্রানাইট, ব্যাসল্ট, পেগমাটাইট, ডয়োরাইট। মোট কথা যে গ্রানাইট এবং ব্যাসল্ট, এই দুটো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। এই দুটো অপশানে আসে যে আগ্নেয় শিলার নিচের গুলির মধ্যে কোনটি আগ্নেয় শিলার উদাহরণ। গ্রানাইট, ব্যাসল্ট, আর একটা যদি মার্বেল পাথর দিয়ে দেবে, অপশানে দিয়ে দেবে। হ্যাঁ, তো গ্রানাইট এবং ব্যাসল্ট, ঠিক আছে, দুটো অপশান একটা দেবে, বললাম একটা দেবে যাবে। নেক্সট পেজ নাম্বার 124। দেখ, ওই 2 নম্বর পয়েন্টে লেখা আছে, মানে লাস্টের দিক থেকে 4টে অ্যারোর উপরে দেখ 2 নম্বর দেওয়া আছে, কোথায় পেয়েছিস? ঠিক, পাইল মন্দিরে পেয়েছিস। ওখানে দেখা যাচ্ছে অবসাদী, ওটা হিন্দি, মোট কথা হচ্ছে পাললিক শিলা। ঠিক আছে, এর ইংরেজি সেডিমেন্টারি রক, পাললিক শিলা। পাললিক শিলায় কী হয়, প্রকৃতির মধ্যে যে মাটিগুলো থাকে না, ওগুলো ওই ওপরে চাপে এবং কিছু রাসায়নিক প্রক্রিয়ায় একদম জমাট বেঁধে শক্ত হয়ে যায় পাথরের মতো। হ্যাঁ, তো ওইভাবে পাললিক শিলা তৈরি হয়। পাললিক শিলার উদাহরণ কেমন? বা এই যে কি বেলে পাথর এবং চুনা পাথর, স্লেট। হ্যাঁ, তারপর কি নেক্সট হচ্ছে যে ওইটা ওই 3টি মেন, বেলে পাথর, চুনা পাথর আর স্লেট। তো এই যে আগ্রার মানে যে কেল্লা এবং দিল্লির যে লাল কেল্লা, এইগুলো কী দিয়ে তৈরি? এগুলো বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। ঠিক, আমার নিশ্চয়ই তখন এত ট্রেন ছিল না, মাটি থেকে ওইগুলোকে উঠিয়ে পরে ওগুলোকে ঘষে ঘষে কিছু করে এত লোক নিযুক্ত করা হয়েছিল, তো তখন আলাদা ব্যাপার ছিল। তো মোট কথা হচ্ছে পাললিক শিলার উদাহরণ কোনগুলো, এইগুলো কিন্তু অবশ্যই আছে, বেলে পাথর, সোনা পাথর। আমি বললাম যে মাটিগুলোই পরিবর্তিত হয়ে চাপে এবং কোনো কিছু যুক্ত হয়ে, তো এই যে চুনা পাথর মানে দেখা গেছে মাটি এক ধরনের, তাই না। বেলে পাথর ওটা কিন্তু মাটি আছে, বেলে পাথর, চুনা পাথর। আর কি বললাম স্লেট, ওটাও সেই স্লেট ভেঙে দিকে ওর মধ্যে এই টুকরো মাটি জমাট বেঁধে হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রূপান্তরিত শিলা, 125 পেজ নাম্বার। 125 পেয়েছিস, ওখানে দেখ কায়ন্তরিত, ওটা হিন্দিটা বাদ দে, ওটা হচ্ছে রূপান্তরিত শিলা। ঠিক আছে, মেটামরফিক রক। তো ব্যাপার হচ্ছে যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা পরে কিসে পরিণত হয়? রূপান্তরিত শিলায় পরিণত হয়। হ্যাঁ, মানে আরও চাপে আরও অনেক দিন রয়ে গেল, তখন কী হয়? রূপান্তরিত শিলায় পরিণত হলো। তো এই যে রূপান্তরিত শিলা কী বললাম, যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এই দুজনেই কিসে রূপান্তরিত হয়? আসলে এই যে স্লেট কী শিলা? পাললিক শিলা। বাট স্লেট যখন রূপান্তরিত হয় ওই ফাইলাইট হয়ে যায়, ফাইলাইটটা হচ্ছে রূপান্তরিত শিলা, মানে আরও কিছুদিন পর ফাইলাইট হয়ে যায় স্লেটটা। আবার ফাইলাইটটা কিছুদিন পর সিস্ট হয়ে যায়, সিস্ট হচ্ছে রূপান্তরিত শিলা। এই নেক্সট যেটা হচ্ছে সেটা দেখ আগ্নেয়গিরি। তো এই যে পাললিক শিলার উদাহরণ পড়লি, এর আগে আগ্নেয় শিলার উদাহরণ পড়লি। আগ্নেয় শিলার উদাহরণ কী পড়লাম আমরা একটু আগে? আগ্নেয় শিলা ব্যাসল্ট হচ্ছে গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা।
আচ্ছা, নেক্সট দেখ আগ্নেয়গিরি, যেটা বলে জ্বালামুখী, এটা হিন্দিতে বলছে, বাট আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির মধ্যে মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে দেখ 1 নম্বর পয়েন্টটা হচ্ছে সক্রিয় জ্বালামুখী বা সক্রিয় আগ্নেয়গিরি। এখানে বলছি যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট। 2 নম্বরে দেখ যেটা আছে সেটা হচ্ছে ওই যে প্রস্তুত জ্বালামুখী, বা এটা মানে কি, মানে অতীতে এই এখান থেকে কি হয়, ম্যাগমা বের হয়নি, ঠিক আছে। আগ্নেয়গিরি থেকে তো ওইটাই হয়, ভিতরে ম্যাগমাটা উপরে বেরিয়ে বোধহয় ওই গ্যাসটাই আগুন লাগে, বা উপরে গরম জিনিসটাই লাল আভা তৈরি হয় এবং ওইটাই উপরে জমা হয়, ওইটাই সেই প্রথমে কি হয় আগ্নেয় কি বললাম কোন শিলা, প্রথমে হচ্ছে পাললিক শিলার আগে যেটা বললাম আগ্নেয় শিলা, না পাললিক আগে কি ছিল, হ্যাঁ আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা, ঠিক আছে। তো মেনে ব্যাপার হচ্ছে যে, তো এই যে এটা ভিসুভিয়াস আর ফুজিয়ামা, ভিসুভিয়াস কোথায় আছে, ইটালির ভিসুভিয়াস এবং জাপানের ফুজিয়ামা, এই দুটোই হচ্ছে এটা কি বলবো বাংলা হচ্ছে মানে আগে অগ্নুৎপাত হয়নি, পরে হতে পারে এরকম ব্যাপার, ভবিষ্যতের সম্ভাবনা আছে। হ্যাঁ আছে এরকমই, ঠিক আছে। তো মোট কথা যে ফুজিয়ামাটা কোথাকার, জাপানের, আর ইয়ে ভিসুভিয়াস হচ্ছে ইটালির, ব্যাস এই দুটোই। নেক্সট ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়া মহাদেশে একটাও আগ্নেয়গিরি নেই, এটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে এই যে আগ্নেয়গিরিগুলো বেশিরভাগই প্রশান্ত মহাসাগরের আশেপাশে আছে, ওই জন্য ওইটাকে প্রশান্ত মহাসাগরটাকে কি বলা হয়, যে ফায়ার রিং অফ দ্য প্যাসিফিক, মানে হচ্ছে আগ্নেয় বলয়। যেহেতু প্রশান্ত মহাসাগরের আশেপাশেই অনেক বেশি আগ্নেয়গিরি আছে, বেশিরভাগগুলোই জন্য আগ্নেয় বলয় বলা হয় আর ওই প্রশান্ত মহাসাগরের আশেপাশে অংশটাকে, এইটুকুই। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পেজ নাম্বার 126, 126-এ দেখো না ভূমিকম্প লেখা আছে, ভূমিকম্প। তো ভূমিকম্পের 3টে তরঙ্গ, পি তরঙ্গ, এল তরঙ্গ আর এস তরঙ্গ, ঠিক, ব্যাস এইটুকুই। তো ইম্পর্টেন্ট আর কি আছে দেখছি, ভূমিকম্প কি দিয়ে মাপা হয়, কোন স্কেলের সাহায্যে, রিক্টার স্কেলের সাহায্যে। এবং ভূমিকম্প লেখো যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। এবারে কনফিউজ যে সিসমোগ্রাফ আর রিক্টার স্কেলের মধ্যে কি তফাৎ। সিসমোগ্রাফ হচ্ছে যে ভূমিকম্পের তরঙ্গটা কত তীব্র, সেটা হচ্ছে সিসমোগ্রাফ। হ্যাঁ, মানে গ্রাফ মানে কি, নিশ্চয়ই এরকম কিছু দাগ হয়ে যায় ব্যাপারটা, ওই মেশিনের মধ্যে কিছু গ্রাফ, ওইটা হচ্ছে গ্রাফ, মানে গ্রাফিক কিছু এঁকে দেয়। আর রিক্টার স্কেল মানে তীব্রতা মাপার জন্য একটা স্কেল, ওইটুকু রিক্টার স্কেল। তার মানে রিক্টার স্কেলে ওই যে গ্রাফটা ওঠে না। আর এই মানে ভূমিকম্প লেখো যন্ত্র যেটা বাংলাতে বলছে সেটা হচ্ছে সিসমোগ্রাফ। গ্রাফ মানে বোঝা যাচ্ছে গ্রাফ ব্যাপারে কিছু। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আচ্ছা, আমি আগের দিনে যেগুলো ওইগুলো আমি একবার আমি ধরছি, জিজ্ঞেস করছি। আগের দিনে জানি না তোরা ইংলিশটা মুখস্থ করছিস কিনা। আমি 10 মিনিট সময় দিচ্ছি, এখানে 10 মিনিট সময় যেটা মুখস্থ করেছি 10 মিনিটের মধ্যে বসবে, কারণ মাত্র 15টা ছিল, ঠিক আছে। এবং এতদিন মধ্যে একদিন বাড়ি দেখে আসবি, ঠিক আছে। অ্যাটলিস্ট 2বার রিভাইজ তো করেছি, কারণ ম্যাথস সাথে আছে, সব কিছু আছে, 2বার যেন রিভাইজ হয়, নইলে কিন্তু হবে না। আর এমন তো নয় প্রত্যেক লাইন আমি পড়েছি, তাহলে পড়ারও দরকার পড়ছে না।